আহারে, এই জায়গা কেউ মিস করে? সমুদ্র নয়, কোনো সৈকত নয়, এটা হচ্ছে শঙ্খ নদী। ये सीता माता का कोठा है। বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। অফবিট জায়গার খোঁজে আমি এলাম এখানে। দেখুন, দারুণ লাগছে এই সিনটা। বাগমুন্ডা ওয়াটারফলস, এখান থেকে ভিউ, দারুণ ভিউ। কেউ হয়তো এখানে ভিডিও করেনি, এই প্রথম বাংলা ইউটিউবে আসবে। কলকাতা থেকে মাত্র একদিনেই পৌঁছে যাবেন এইরকম অফবিট জায়গা। তো বন্ধুরা, অনেক কিছু তো দেখলেন জীবনে। আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব না, যার নামও হয়তো অনেক বাঙালি এখনো শোনেননি। সিমডেগা, অফবিট প্লেস অফ ঝাড়খণ্ড। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আজকের তারিখ হচ্ছে 4 জুলাই, আর এখন সময় হচ্ছে বিকেল 5টা। 5:30টায় আমার লোকাল রয়েছে, যে লোকাল ধরে আমি হাওড়া যাব। হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে রাত 9:10-এর ক্রিয়াযোগা এক্সপ্রেস। ওইটা ধরে আমি রাঁচি নামবো। তারপর এই অফবিট জায়গায় কিভাবে যাই সব ডিটেলস থাকবে। আর আমার আজকে মাত্র একটা ব্যাগ, এই পিট ব্যাগ, এটা নিয়ে এখন স্টেশনের দিকে হাঁটি। प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। তো বন্ধুরা, মোটামুটি সময় মতো পৌঁছে গেছি, আর বেশি দেরি নেই। এখন 8:30 বেজে গেছে। আমার আজকে লেটই হয়ে গেছে আসতে। যাই হোক, হাওড়া স্টেশন থেকে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটা এখান থেকে ছাড়বে রাত 9:10-এ, আর রাঁচি পৌঁছাবে ভোর 5:40-এ। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। এই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। এই ট্রেনটাই রাঁচি যাবে। আমার কম্পার্টমেন্ট B2, সিট নাম্বার হচ্ছে 13, আর লাগি 13। দেখা যাক কি হয়। B2, এই ট্রেন ছাড়লো আমাদের ক্রিয়াযোগা এক্সপ্রেস। ওটা ওটা ট্রেন ছাড়লো একেবারে সঠিক সময়ে 9:10-এ হাওড়া। আমাদের কর্মব্যস্ত জীবন, সময়ের বড্ড অভাব, তাও শনিবারের অফিস করে সোজা স্টেশনে। তারপর খাওয়া দাওয়া সেরে 9:10-এর ট্রেন ধরে বিছানাপত্র করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রাঁচি ঢোকার একটু আগে। বাবা, বিরাট ভ্যালি এটা। নামকম স্টেশন। অনেকেই নামলো নামকমে, মানে আকাশে মেঘ একেবারে উড়ে যাচ্ছে। জানি না কপালে কি আছে। আর ট্যুর এখন টাইম হচ্ছে সকাল 6:10, আর এখানে টাইম ছিল 5:40-এ। এখান থেকে এখন বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে নিতে হবে গাড়ি ঠিক করে আমি চলে যাব সিমডেগা। দেখি এখন 1 নম্বরে যেতে হবে সম্ভবত। এদিক থেকে রাঁচি বেশ ভালোই করে দিয়েছে, একদম ওভারব্রিজ দিয়ে ডাইরেক্ট বাইরে বেরোনো যাচ্ছে। এই সামনে হচ্ছে রাঁচি স্টেশন, মানে বাইরে বেরোলেই বোঝাই যায় যে কত গাড়ি দাঁড়িয়ে থাকে বাইরে। অনেক দূর জার্নি করলাম, এখন প্রথম কাজই হচ্ছে আমার চা খাওয়া। এই দেখুন, স্টেশনের বাইরে কত হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকবে। এবার এখান থেকে নিতে হবে গাড়ি। তবে আমি এক ড্রাইভারকে ফোন করেছি, ও ড্রাইভার এখন গাড়ি নিয়ে আসবে। আপনার সুভাষ, কে নাম है? শুভম। এই যে ইয়াং ভাই শুভম নিয়ে চলে এসছে এই গাড়ি। এখন এই গাড়িতে করে ঘুরবো। কোথায় হোটেল নিই, কত গাড়ি ভাড়া, কিভাবে আপনারা আসবেন, এখানে ঘুরবেন, খাওয়া দাওয়ার পদ্ধতি কী, সব থেকে কমে কিভাবে এই রাঁচি, নেতারহাট, সিমডেগা বা লাতেহাট এই সমস্ত জায়গা ঘুরতে পারবেন, তার খোঁজই আমি দেবো। এই জায়গাটার কথা আমার মনে পড়ছে, কারণ আমি ওই দিকে একটা হোটেলে থেকে এইখানে খাওয়া দাওয়া করতাম। শুভম ভাই আমার সাথে আছে, পুরো ট্রিপটা ভাই আমার সঙ্গে থাকবে, ঘোরাবে আমাকে। আর প্ল্যান হচ্ছে, যেহেতু সকালে নেমেছি, এখন ফ্রেশ হতে হবে। সেই জন্য রাঁচিতে এখন আমি একটা হোমস্টেতে যাব একটু ভেতরের দিকে। তো সেখানে এখন ফ্রেশ হয়ে ট্যুর শুরু করে দেবো। এই দেখুন, পেঁপে গাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে হোমস্টে, খুবই সুন্দর হোমস্টে। যেহেতু খুব ভোরবেলায় এসেছিলাম, তাই ফ্রেশ হতে পারিনি। এখন রাঁচির এই হোমস্টেতে এসে আমি এখন ফ্রেশ হয়ে গেছি। চা বানিয়ে নিয়েছি নিজেই, কারণ এটা যেহেতু হোমস্টে, এখানে রান্নার সমস্ত রকম সরঞ্জাম রয়েছে। যারা রাঁচি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরবেন, তারা এই হোমস্টেতে থাকতে পারেন। আমি ভাড়া এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সিমডেগা,
যার উদ্দেশ্যে এই রাঁচিতে আসা। সিমডেগা রাঁচি থেকে 100 কিলোমিটারের উপরে সম্ভবত। এই হচ্ছে হোমস্টের বাইরের পরিবেশ। তো একটা রুম ট্যুর করিয়ে দিই আপনাদের মোটামুটি। এই হচ্ছে হোমস্টে। দেখুন রুমের ভেতরটা ঢুকলেই আপনার ভালো লাগবে। সোফা, টেবিল সমস্ত কিছু রয়েছে। এদিকে আমি দেখছি 2টো বেড রয়েছে। একটা বেডে আগে ঢুকে যাই। এই একটা বেডরুম, এখানে একটা বড় বেড রয়েছে আর একটা ছোট বেড রয়েছে, আর টাইলস দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা আসলে একটা বসার জায়গা আর কি, বসার জায়গা। এ পাশেও আর একটা রুম রয়েছে, এই সেম রুম, দুপাশে 2টো রয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে রান্নার সরঞ্জাম সব কিছু রয়েছে। এই হচ্ছে কিচেন। এইখানে দেখুন কি নেই, মানে রান্নার জন্য চা তৈরি করার, এদিকে গ্যাস ওভেন, ছোট ফ্রিজ রয়েছে। আর রান্না এবং খাওয়ার জন্য যত রকম বাসনপত্র দরকার সব কিছু কিন্তু এই জায়গায় রয়েছে। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দেখেছি। এই দেখুন টয়লেটটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর হোমস্টেটা। রাঁচি বেড়ানোর জন্য একেবারে আদর্শ। এখানে থাকা খাওয়া দুটোই এখানে হয়ে যাবে। তো বন্ধুরা, এই হোমস্টে সেরে আমি এখন বেরোচ্ছি অফবিট জায়গা সিমডেগাতে। তো আপনারা সিমডেগা যাওয়ার পথে এখানে কিছুক্ষণ কিন্তু রেস্ট নিতে পারেন। তো রওনা হয়ে পড়েছি সিমডেগা অফবিট প্লেস। ধোনির বাড়িও আমরা দেখে নেবো যাওয়ার পথে, কারণ এটা অন দা ওয়েতে পড়বে। এই হচ্ছে ধোনির বাড়ি। সিমডেগা যাওয়ার পথে আমরা প্রথমে দাঁড়িয়ে গেলাম ধোনির বাড়ির সামনে। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে, মানে এইটা হচ্ছে মেন গেট, ধোনি বাড়ি যাওয়ার গেট। তো এইটুকুই বাইরে থেকেই দেখানো, আর দূর থেকে বাড়িটা দেখিয়ে দিচ্ছি। সিমডেগা যাওয়ার পথে এই রুটে আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে নবরত্নগড় ফোর্ট। খাওয়া দাওয়া কিছুই জোটেনি। এখন রোড সাইডে এই একটা ধাবা, মানে হোটেল মতো আছে। তো এখানে ব্রেকফাস্ট করে নিই আমরা। এই জায়গাটার নাম হচ্ছে সিমড়া। এটা মাত্র 30 টাকা, বেশ সস্তা আছে কিন্তু, যত কমে ঘোরা যায়। অচেনা সিমডেগা ট্যুর আমি করছি লাতেহাট ট্যুরিজমের গোবিন্দ ভাইয়ের সঙ্গে। তার সঙ্গে আমার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে, খুবই সৎ এবং জেনুইন, যিনি কম খরচে ঘুরিয়ে থাকেন। আর আমার কত খরচ হচ্ছে তা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই এখন আমরা মেন রোড থেকে প্রবেশ করছি নবরত্নগড় দুর্গে। আর এরকমই গাছপালার ভেতর দিয়ে সরু রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রবেশ করছি আমরা নবরত্নগড় দুর্গ। পৌঁছে গেলাম। দুর্গে ঢোকার আগে এখানে এন্ট্রি করা হচ্ছে, মানে গাড়ির 1636 সালে এটা তৈরি করা স্টার্ট হয়। তারপর এখন এরকমই পড়ে আছে। অতীব সুন্দর জায়গা। এই সুন্দর জায়গায় তৈরি হয়েছে এই নবরত্নগড় দুর্গ। ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। কিলা সম্পর্কে ডিটেলস রয়েছে। এইটা হচ্ছে মেন দুর্গ। এইটা 5 তলা ছিল, এখন কিন্তু 5 তলা নেই, এখন 4 তলা আছে। এর একটা তলা পুরোপুরি এই মাটির নিচে বসে গেছে। এই দুর্গের মধ্যে মোট 9টা রুম ছিল। 1636 থেকে 1639 সাল, এই 3-4 বছর ধরে এই দুর্গটা নির্মাণ কাজ করা হয়। আর এটা করেছিলেন নাগবংশীয় রাজা দুর্জন শাহ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এখন এটা দেখভাল করছেন। রাজা মহল, এই হচ্ছে ভেতরটা, এরকম ছিল। প্রস্তর চাই খণ্ডীকরণ। যারা ভূগোল পড়েছেন 9-10-এ তারা এটা জানেন। আর তার প্রকৃষ্ট উদাহরণ আপনি এই নবরত্নগড় ফোর্টে পাবেন। আর এখন আমি এই দুর্গের পাশে, এই যে লোকাল কিছু ছেলে মেয়ে আমার সঙ্গে রয়েছে, এদের বাড়ি এখানেই। मेरा नाम कार्तिक उरांव है। হ্যাঁ, তোমারা? मेरा नाम अनूप उरांव है। তোমার কে নামে? मेरा सुमन नाम है। এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেনারা ব্যবহার করতো। সেনা বলতে এই দুর্গে যারা ছিল সেই সময়, তারা ওইখানে টহল দিত। এই যে মাঝে মধ্যে এরকম উঁচু টিলা টিলা রয়েছে। আমার পাশে এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরে স্নান করতেন এই দুর্গে। সেই সময় আসলে এটা একটা রাজধানী ছিল, রানীরা এখানে স্নান করতেন এবং ওই দুর্গ থেকে তারা গোপন সুড়ঙ্গের মাধ্যমে এখানে আসতেন। সুড়ঙ্গ এখন আর আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এটাই শোনা যায়। এইটা হচ্ছে রানী মহল, মানে এইখানে রানীদের আবাস ছিল। এই একটা বিল্ডিং, এইটা বেশ সুন্দর করা রয়েছে আমি দেখছি। এইটা একটা মন্দির, জগন্নাথ মন্দির। প্রথম স্পট আমি ঘুরে নিলাম, বেশ ভালো লাগলো। নবরত্নগড় দেখে এখন আমি যাচ্ছি বাগমুন্ডা ওয়াটারফলস। একেবারেই নতুন, মানে এর নাম আমিও আগে শুনিনি। যাওয়ার পথটাও বেশ সুন্দর। বাদিকে একটা ছোট্ট টিলা। অজানাকে জানার তীব্র নেশায় মন আমার ছুটে চলেছে আঁকাবাঁকা ঢেউ খেলানো রাস্তায়। কখনো সবুজ অরণ্য ভেদ করে রাস্তা আটকেছে
পশুর দলে, কখনো গ্রামের সরল সাদা মানুষের দেখা মিলছে। এসব নিয়েই পথ চলা। সামনে আসছে কোয়েল নদী, সাউথ কোয়েল নদী। এই হচ্ছে সাউথ কোয়েল নদী। নদীতে প্রচুর জল এখন। বাগমুন্ডা ওয়াটারফলস এই নদীর উপরেই রয়েছে। বাগমুন্ডা যাওয়ার পথে এই যে গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে গুরাম। সামনে গিয়ে বাদিকে কিধার জানা কোন রোড? প্রসঙ্গত বলে রাখি, বাগমুন্ডা ওয়াটারফলস দুদিকে ভিউ রয়েছে। একদিকে এখন যাচ্ছি, এরপর অন্যদিকেও দেখাবো। এখন পৌঁছে গেলাম বাগমুন্ডা ওয়াটারফলস, মানে একেবারে প্রকৃতির মধ্যে, চারিদিকে একেবারে সবুজ অরণ্য ঘেরা। আর এটা হচ্ছে কোয়েল নদী। এই যে যে পাথর, এইগুলো দেখে আমি বুঝতে পারছি এগুলো হচ্ছে লাভা গঠিত পাথর। এই জায়গা কিন্তু লাভা স্রোতে এইগুলো তৈরি, পরিষ্কার বোঝা যাচ্ছে। ছোটনাগপুর মালভূমির অন্তর্গতই কিন্তু এইগুলো। বিভিন্ন রকম খনি রয়েছে এখানে। এইখানে জলের কালারটা দেখুন। এই বিভিন্ন খনিজ সম্পদগুলো ধুয়ে আসে, মূলত লৌহ আকরিক এখানে মিশে জলের কালারটা এইরকম হয়েছে। তবে এখানে নামা যায়, নেমে ওই পারে যাওয়া যেত, এখন আর যাওয়া যাবে না, কারণ এ জলের যা স্রোত। কোথায় দাঁড়িয়ে আছি দেখুন, একেবারে খাদের উপরে। এদিকে কোয়েল নদী, ওদিকে আর একটা নদী এসে মিলিত হয়েছে। এই জায়গাটা অসাধারণ। প্ল্যান অনুযায়ী এবার আমরা রওনা হয়েছি বাগমুন্ডা ওয়াটারফলসের অন্যদিকে। এখান থেকেই সব থেকে ভালো ফলসটা দেখা যায়। এই হচ্ছে দৃশ্য, প্রকৃত দৃশ্য। এটা হচ্ছে জাম গাছ, এখানকার লোকাল জাম। এই দিদিভাইরা এই যে জাম টাম কোড়াচ্ছে। এই একটা নিয়েছি, এই যে গাছ থেকে এখনই পারছে। এই দেখুন, দারুণ টেস্ট। অনেক দো আচ্ছা লাগা, বহুত আচ্ছা। শান্তি পেলাম জঙ্গলের মধ্যে এটা খেয়ে। এর আমরা বাগমুন্ডার উল্টো দিক থেকে পৌঁছাচ্ছি। মূল পয়েন্টে দাঁড়াতেই দেখলাম বাদিকে একটি শতবর্ষ পুরনো মন্দির রয়েছে। মন্দিরটি আমরা ফেরার পথে দেখব। এই দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বাগমুন্ডা ওয়াটারফলস। এখন ফলসে জলের পরিমাণ প্রচুর। আসলে এই যে সাউথ কোয়েল নদী, এর দুটো ভাগ হয়েছে, এখান থেকেই সেটা দেখা যাচ্ছে। একটা বাঁ দিক বরাবর গিয়েছে আর একটা ডান দিক বরাবর এসছে। এই ডান দিক থেকে যেটা এসছে এইটাই হচ্ছে এই ফলসটা তৈরি হয়েছে, বাগমুন্ডা ওয়াটারফলস। শোনা যায় একসময় এখানে বাঘেরা জল খেতে আসতো, সেই থেকে নাম হয়েছে বাগমুন্ডা ওয়াটারফলস। এর আগে আমি ওই উপরে ছিলাম, ওই পার থেকে দেখাচ্ছিলাম, আর এবারে এলাম মেন জায়গা। চল কি বাপরে, ওই পারে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়ার কোনো উপায় নেই। এই হচ্ছে বাগমুন্ডা ওয়াটারফলস। প্রচুর জল রয়েছে এখন। তবে এই ফলসটা যে অনেক উপর থেকে পড়ছে এরকম না, কিন্তু এর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই বর্ষার সময় না নদীতে জলের পরিমাণ এত বেড়ে যায়, যে কোনো সময় বেড়ে যেতে পারে, আর আপনি ওর মধ্যে পড়লে একেবারে যাবেন শেষ হয়ে। আর এর পাড়টা রয়েছে পুরোটা বালি, এরকম মানে বালিয়াড়ই তৈরি হয়েছে একেবারে। এইরকম কিছু সিঁড়ি দিয়ে নেমেছিলাম, খুব একটা সিঁড়ি বেশি না, আর বেশ মানে উঁচুও না। এটা 400 বছর পুরনো একটা মন্দির। এবার রওনা হয়েছি ভাবার পাহাড়, মানে হচ্ছে কালো মৌমাছির পাহাড়। পয়েন্টে গিয়ে কি পাবো জানি না, তবে আমি মুগ্ধ হয়েছিলাম যাওয়ার এই রাস্তায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন ভুলিয়ে দিয়েছিল। আচ্ছা, এই হচ্ছে ভাবার পাহাড়। এখানে রয়েছে মন্দির, একটা সুন্দর মন্দির রয়েছে। ভাবার কা क्या কাহিনী है? भंवर का कहानी यही है कि यहाँ पर जब पहले तो लड़ाई भिड़ाई होते रहता था, हाँ। तो यहाँ का जो पुरखा लोग हैं तो भंवर का ही पूजा करते थे। और किसी से अगर लड़ाई भिड़ाई करना है तो वही जाके वहाँ हरका एगो होता है डलिया, हाँ। है ना, हाँ। तो जाके उसमें बलि देते थे। अच्छा। बलि देते थे तो मतलब कि भंवर वो आ जाता था डलिया में, हाँ। और उसके बाद में उसको बंद करके जहाँ पर लड़ना होता था वहाँ पर ले जाके छोड़ देते थे। আর মৌমাছির কামড়ে বা তাড়া খেয়ে তারা পালাতো, তার থেকে এটার নাম হয়েছে ভাবর পাহাড়। এই যে এইখানে এখনো এই পাহাড়ে এই বলতা বা মৌমাছির চাক রয়েছে, দেখুন এই যে এইগুলো। তো কালো মৌমাছির ওই পাহাড় দেখে এখন আমি যাচ্ছি সোজা সিমডেগা। সিমডেগা আমি যে হোটেলে থাকবো ওটা হচ্ছে হোটেল হোয়াইট হাউস।
সিমডেগা শহরটা বেশ বড়, মানে গাছপালায় ঘেরা শহর, ঘিঞ্জি না। আমি এখন সিমডেগা পৌঁছে গেছি। এই হচ্ছে সিমডেগা। এখন টাইম হচ্ছে দুপুর 2:30। এখানে একটা হোটেল রয়েছে রোড সাইডে, হোটেল 7 ডেজ। এখান থেকে এখন খেয়ে নিই। এখন এখান থেকে চিকেন খেয়ে নিচ্ছি। চিকেনের সঙ্গে আরও অনেকগুলো আইটেম রয়েছে। এ হচ্ছে চিকেন, রান্নাবান্না ঠিকই আছে, নর্মাল। এখন আমরা আজকে যে হোটেলে আমি রাত কাটাবো, হোটেল হোয়াইট হাউস, সেখানে যাচ্ছি। এখন আর রুমে ঢুকবো না। আর এই চলে এসছে আমাদের হোটেল। আজকে এখানেই আমি থাকবো, হোটেল হোয়াইট হাউসে। এখনও তৈরি হচ্ছে, একেবারে মানে প্রকৃতির মধ্যে ফাঁকা জায়গায় ঘাস রয়েছে। বেশ কয়েকটা বিল্ডিং এখানে তোলা হয়েছে, প্রত্যেকটাই সাদা একেবারে। তো এই হোয়াইট হাউসেই আজকে আমি রাত কাটাবো। কিন্তু এই যে বললাম, এখন যদি হোটেলে যাই তাহলে বাদবাকি পয়েন্টগুলো আর ঘোরা হবে না। এবার আমরা রওনা হয়েছি দানগাড্ডি ওয়াটারফলস। আমরা এখন যে রাস্তায় চলেছি, মানে এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, দুদিকে সবুজ গাছপালায় ভরে আছে। এখানে রাস্তার দুদিকে প্রচুর পলাশ গাছ আছে। আপনারা যদি ওই ফেব্রুয়ারির শেষ বা মার্চের দিকে বেড়াতে আসেন তাহলে প্রচুর পলাশও পেয়ে যাবেন এখানে। এই হচ্ছে সাঙ্গ নদী, আর এই দিকে পুরো সৈকত তৈরি হয়ে গেছে, মানে নদীতে সমুদ্র সৈকতের মতো। দানগাড্ডি ওয়াটারফলসটা কিন্তু এই শঙ্খ নদীর উপরেই, পুরো প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে এই রাস্তা। দানগাড্ডি ওয়াটারফলস, এখন পৌঁছে গেলাম এই দানগাড্ডি ওয়াটারফলস। এই যে আমার এদিকে, এখানে শঙ্খ নদী বিরাট জল নিয়ে বয়ে যাচ্ছে। এই দানগাড্ডি এসে আমি দেখছি এখানে বিরাট জমজমাট। রিভার পয়েন্ট, এখান থেকে এই ভিউটা ভালো দেখা যাবে। শঙ্খ নদীর জল কত, ওরে বাপ রে বাপ! এই হচ্ছে শঙ্খ নদী, দানগাড্ডি ওয়াটারফলস। তবে নিচে ওই জায়গায় যাওয়া যায়, অনেকে গিয়েছে। এখন আমরা এই যে খানিকটা ট্রেক করে এই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। সরু একটা রাস্তা, বোঝা যাচ্ছে মানুষ যায় এখান দিয়ে। একটু বিপজ্জনক, কিন্তু সবাই আসতে পারবে। পুরো খাঁজকাটা পাহাড়, কোন রোড দিয়ে যাচ্ছে সব। থ্রিলিং অভিজ্ঞতা হচ্ছে এবার, অ্যাডভেঞ্চারাস রোড। কিন্তু এখানে দেখুন সাধারণ মানুষ, মহিলারাও চলে এসছে। লাস্ট পয়েন্ট দানগাড্ডি ওয়াটারফলস। এই জলের স্রোত দেখে কার না ভয় করবে বলুন? এই দিক দিয়ে শঙ্খ নদী বয়ে আসছে এই পাথরের ভেতর দিয়ে। দানগাড্ডি ওয়াটারফলস, জলের স্রোত দেখুন এখানে, বিভৎস স্রোত। চারিদিক থেকে জল আসছে এখানে, চারিদিক থেকে জল আসছে। পুরো ভয়ানক রূপ নিয়েছে দানগাড্ডি ওয়াটারফলস। এইরকম জঙ্গলের রোড দিয়ে আমরা এসেছিলাম। দানগাড্ডি ওয়াটারফলস এসে বেশ ভালো লাগছে। দেখুন এখানে এই মহুয়া গাছের মধ্যে এরকম বসার জায়গা করা রয়েছে, আর এইরকম বাচ্চাদেরও এখানে খেলাধুলার জায়গা রয়েছে। সিমডেগা, দ্য গেটওয়ে অফ আনটেম্পড বিউটি। এখান থেকে আবার ভিউ দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে। এই এখান থেকে একটু ভিউ দেখা যায় আর কি। একটা দিনের জন্য সিমডেগা ঘুরে যাবেন, যারা রাঁচি এবং নেতারহাট ট্যুর করবেন তাদের জন্য এটা বেস্ট। এই চলে এলাম বালুকা বেলায়। আহা রে, কী অপরূপ দৃশ্য দেখুন। মানে এটা সমুদ্র নয়, এটা কিন্তু নদী। আর নদী পাড়ে এই রকম বালি, নদীর মধ্যে এরকম দ্বীপ জেগে আছে। এই দেখুন ঢেউ দিচ্ছে এরকম। ও, সমুদ্রে এসে পড়েছি মনে হচ্ছে। সমুদ্র নয়, কোনো সৈকত নয়, এটা হচ্ছে শঙ্খ নদী। দূরে বয়ে চলেছে শঙ্খ নদী, আর এর এদিকে রয়েছে দানগাড্ডি ওয়াটারফলস। আর এইটা হচ্ছে এই শঙ্খ নদীর সৈকত। এই ভিউ পয়েন্ট বানিয়ে রাখা হয়েছে এখানে, ভিউ পয়েন্ট। সঙ্গে থাকুন, এরকম আরও অফবিট জায়গা আমি আপনাদের দেখাবো। জায়গাটা খুবই ভালো, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, বসার প্রচুর জায়গা রয়েছে। এত ঘন সবুজ অরণ্য, তারপরে এই সমুদ্র সৈকত, এবং তার সঙ্গে রয়েছে অবশ্যই ওয়াটারফলস। সব মিলেমিশে এই দানগাড্ডি, এই জায়গাটা অভূতপূর্ব লেগেছে। দানগাড্ডি ওয়াটারফলস দেখে এবার রওনা হলাম রাজাতেরা জলপ্রপাতের দিকে। যাওয়ার রাস্তা কি আর বলবো, অতীব সুন্দর।
আর বর্ষায় তার রূপ আরও সুন্দর। তো এখন আমরা পৌঁছে গেলাম রাজাদেরা ওয়াটারফল। সামনে নদী দেখা যাচ্ছে, এই রকম কিছু সিঁড়ি পার করে যেতে হবে। তবে এখন জল আছে কিন্তু নদীতে। শান্ত নিরিবিলি একটি জায়গা হচ্ছে এইটা ওয়াটারফলস। এই যে সামনে দেখা যাচ্ছে রাজেদেরা ওয়াটারফলস। জলের বেশ বেগ আছে দেখুন, প্রচণ্ড বেগে বয়ে চলেছে রাজেদেরা ওয়াটারফলস। চলো পাথুরে ভূমি দিয়ে আরও এগোচ্ছি আমরা এই দিক দিয়ে। একটু সাইডে চলে এসেছি, এই দেখুন রাজাদেরা বেশ উঁচু। এখানে দুটো ধাপ রয়েছে, এই একটা ধাপ আর এর উপরে আর একটা ধাপ দেখালাম। আর এখানে প্রচুর জলপ্রপাত, বলা যায় এটা জলপ্রপাতের একটা দেশ। আর ঘন সবুজ অরণ্য, এই দেখুন চারিদিকে অরণ্য। এখানে একা আসতেও ভয় লাগে। যখন জল বেড়ে যায় তখন এই গোটাটা জল একসঙ্গে পড়ে, আরও ভালো দেখায়। বাপ রে বাপ, বিরাট জোর। এবার আমরা যাচ্ছি কেলাঘাগ ড্যাম। क्या है ये? हाँ हाँ खाता है ऐसे সবাই খাচ্ছে দেখুন, এই ছাগলও খাচ্ছে এরাও খাচ্ছে একসঙ্গে। আর আমি একটা নিয়েছি, এখন এটা খাবো। এই যে খট্টা মিট্টা কুসুম কা ফুল है ফ্রুট, টক মিষ্টি, বেশ সুন্দর। এইদিকে লেকের জল খানিকটা দেখা যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে। কেলাঘাগ। এখন পৌঁছে গেলাম এই সিমডেগার অন্যতম একটা সুন্দর জায়গা, আই লাভ কেলাঘাগ। তো সত্যি একদম শেষটা কিন্তু অসাধারণ। এই যে ড্যাম আর এই বিকেলটা এই ড্যামের পাশে কাটানো, এটা মন ভরে যাচ্ছে একদম। একদিকে সবুজ আর একদিকে এই জলাধার। এই দিকটা হচ্ছে এই জলটা এখান দিয়ে ছাড়া হয়। এখানে লাভ চিহ্ন রয়েছে, এখানে ছবি টবি তোলা যাবে, সেলফি টেলফি। এ হচ্ছে কেলাঘাগ ড্যাম। কেলাঘাগ ড্যাম শান্ত জলে, পরিষ্কার স্নিগ্ধ জল, একেবারে চারিদিক পাহাড় ঘেরা। আর সূর্য এখন অস্তমিত। আর এদিকে দেখছি একটু এই পাহাড়ে উপরে ওঠাও যায়, তবে ওঠা ঠিক না, কিন্তু এই সব এখানে উঠে বসে আছে। দূরে পাহাড় শ্রেণী, অপরূপ লাগছে এই জায়গা থেকে। এই দিকের এই পাহাড়গুলো লেকের ওই পারে, এই দিকটা আরও বেশি সুন্দর লাগছে। এখানেই কাটানোর জন্য সবাই চলে আসে, এই জায়গাটা বেশি ভিড় হয়। এই হচ্ছে কেলাঘাগ ড্যামের উল্টো দিক। জলটা আসলে এইরকম জায়গাতে ছাড়া হয়, এখন জল বেশি নেই তাই ছাড়া হচ্ছে না। বেশ খানিকক্ষণ এখানে কাটালাম, সারাদিনের ক্লান্তি রয়েছে, এখন চলে যাব রুমে। আর এখন আমি এই যে এই সিমডেগার কিছু ছেলেপেলের সঙ্গে যাচ্ছি। এরা কিন্তু ওই পাহাড়ের পেছনে, পাহাড়ের উপরে উঠে গেছিল। তো আসবেন এরকম জায়গায়, ঘুরে যাবেন, এখানকার মানুষদের সঙ্গে মিশবেন। এরা সব খুব ভালো ছেলে এক একজন এখানকার। এই কেলাঘাগের পাশে এরকম মন্দিরও রয়েছে, মানে এখানে আসলে বেশ সময় কেটে যাবে আপনাদের। কেলাঘাগের এইখানে কোনো জলের প্রজেক্ট আছে, সেখানে ঢুকছি। তবে এই জায়গার থেকে সিন কিন্তু আরও দারুণ। ওই সামনে রয়েছে লক গেটগুলো, এটা কিন্তু বেশ সুন্দর। ডরনে কা বাত হ্যাঁ না, ক্যামেরা আগায়া ও ডর গায়া। ঠিক আছে, আজকের মতো টাটা। এখন হোটেলে চলে যাচ্ছি, কাল আবার দেখা হবে আরও অনেকগুলো অফবিট জায়গা নিয়ে। কেলাঘাগ ড্যাম দেখে সোজা হোটেলে পৌঁছাই। কেলাঘাগ থেকে হোটেলের দূরত্ব খুব একটা বেশি ছিল না। হোটেল হোয়াইট হাউসে, এই হোটেলে এই রুমে আমি আছি। এই আমার রুম। এই যে এখানে বসার সোফা রয়েছে, নিচটা টাইলস দেওয়া রয়েছে। এই হচ্ছে বেড, 2-3 জন থাকা যায় এখানে। ওয়ালগুলো একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হচ্ছে টয়লেট। আর ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একেবারে নতুন। সেই হিসেবে রুমটা স্পেস আছে মোটামুটি। এই হোটেলে সিমডেগায় আজকে আমার রাতটা কাটবে। আপনারা এলে এই হোটেলেও থাকতে পারেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু হোটেল রয়েছে, তো আপনাদের যেখানে পছন্দ হবে ওনাকে জিজ্ঞাসা করে সেখানে ঢুকে পড়বেন। আর এখান থেকে বেরোলে রাতের হচ্ছে এই দৃশ্য। তো এখন আমি এই যে হোটেল, মানে কটেজ বলা যায়, এর এমন একটা জায়গায় যাচ্ছি। এই দেখুন, এইখানে রয়েছে এরকম বিলিয়ার্ডস খেলার জায়গা। দেখুন কত বড় জায়গা এখানে। আছি আর আমার আজকে মাত্র একটা ব্যান্ড। এখন বসে বসে এডিট করছি, কি করব। এই জায়গাটা খুবই ফাঁকা, একেবারে নির্জন। যাই হোক, এখন খেতে ডাকছে, যাই খেয়ে আসি। এনাদেরই রান্না, একেবারে এখানেই কিচেনে রান্না হয়েছে। এই রয়েছে সাদা ভাত,
একটা ভাজি রয়েছে, ডিম, এখানে একটা সবজি রয়েছে, আর এই হচ্ছে ডাল। এই দিয়ে এখন রাতের খাওয়া হবে। আর একেবারে গরম টাটকা খাবার। আর এই যে খাবারাদি খাচ্ছি যা, সব এখানেই কিন্তু চাষ হয়। আর আপনারা যেরকম খেতে চান অর্ডার করলে সেই রকম খাবারই কিন্তু এখান থেকে বানিয়ে দেওয়া হয়। গুড মর্নিং ফ্রম অফবিট সিমডেগা। এই পেছনে দেখছেন হোটেল, এই হোটেলেই আমি রাত কাটিয়েছিলাম। দিগন্ত বিস্তৃত এই ভূমি, অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে এই হোটেল। ঠিক আছে, চলুন আজকে বেরিয়ে পড়ি। আজকের কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে। এই হচ্ছে হোটেলের পাশে এইরকম দৃশ্য ছিল। আজকে আমরা প্রথমেই যাব বসতপুর নামে একটা জায়গা। সামনেই শঙ্খ নদী, আর এই নদীর উপরেই রয়েছে বসতপুর। শঙ্খ নদীতে এখন প্রচুর জল দেখছি। বসতপুর যাওয়ার আগে এই শঙ্খ নদীর ব্রিজের উপরে একটু দাঁড়িয়ে গেলাম। মানে এত সুন্দর না জায়গাটা, যে না দাঁড়িয়ে আর পারা গেল না। চিরকাল বইয়ের পাতাই পড়েছি শঙ্খ নদী। শঙ্খ নদীতে এত জল, আর দূরে পাহাড় শ্রেণী রয়েছে, অভূতপূর্ব জায়গা। আকাশ আজকে মেঘলা আছে, বৃষ্টি টিষ্টি হয়তো হবে। যাই হোক, এই বৃষ্টির মধ্যেই আজকে ট্যুর হবে। চলুন। এই হচ্ছে বর্ষার চিত্র। নাঙল চাষ হচ্ছে, দূরে পাহাড়। মানে আমাদের ওইদিকে এই রকম দৃশ্য দেখা যায় না। বর্ষার এই দিনে আমরা যাচ্ছি বসতপুরে। বসতপুর আমাকে পাগল করে দিচ্ছে। বাড়িতে চলে এসেছি, কিন্তু তার রূপ ভুলতে পারছি না। ভুল যে করিনি, সিমডেগা এসে তাই বসতপুরই প্রমাণ করছে। আমরা বসতপুরে চলে এসেছি, এই দিক দিয়ে যেতে হবে। এ তো একেবারে মানে অভূতপূর্ব সুন্দর। আর বৃষ্টিতে জানি না এই সৌন্দর্য বাড়িয়েছে নাকি আমাদের অসুবিধা করছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা পৌঁছে গেছি বসতপুর। এজন্য একেবারে স্বর্গ। এই দৃশ্য দেখাই যায় না। পাহাড়ের উপরে বক এসে দাঁড়িয়েছে, দূরে পাহাড়, মেঘ, বৃষ্টি। দারুণ লাগছে এই সিনটা। বসতপুর মেঘে ঘিরে আছে চারিদিকটা। আমাদের গাড়ি এরকম একটা পাহাড়ের খাঁজে দাঁড় করানো হয়েছে, আর এখন যাব ওই পাহাড়ের নিচে। মেন জায়গাটাই হচ্ছে এখানে। চলো এগোই মেন জায়গায়। এ এক প্রকৃতির স্বর্গ বলা হয়। ছোট্ট একটা পুল এখানে দেখছি। বাঙালিদের পদচিহ্ন এখানে এখনও সেইভাবে পড়েনি। এই যে পাথরগুলো বিভিন্ন সময় উপর থেকে এসে ঠিক এইভাবে ব্যালেন্স আকারে দাঁড়িয়ে আছে। সামনের দৃশ্যটা একবার দেখুন, কি নিদারুণ সুন্দর এদিকটা। এইবার আমরা হয়তো সেই দৃশ্য দেখতে চলেছি। জানি না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। চলো ওপরে উঠি। দূরে পাহাড়ের শৃঙ্গগুলোই দেখা যাচ্ছে। ওয়াও, অতীব সুন্দর দেখছি। চোখের সামনে ভেসে উঠলো। দেখুন কি সুন্দর এই জায়গা, খুবই সুন্দর। বাহ 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 বাহ। শঙ্খ নদীতে এখন জলের পরিমাণ প্রচুর, আর এখানে ট্যুরিস্ট বলতে কেউ নেই। আমি একাই এসছি। হ্যাঁ রে কপাল, এই রকম স্বর্গ রয়েছে পৃথিবীর বুকে, আমরা শুধু খুঁজে পাইনি। প্রকৃতি কাকে বলে ভাই, সেটাই বসতপুরে না এলে বোঝার উপায় নাই। এইগুলো কি, এটা ডাস্টবিন। বাহ, একেবারে দারুণ ভাবনায়। আচ্ছা, এইখানে একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, এইখানে আগে যাই। এই আচ্ছা, নদী এই দিক থেকে এলো, এই দিক থেকে এসে এইখান থেকে বাঁক নিয়ে সে সোজা চলে গেল এই দিকে। হ্যাঁ, পুরো প্রকৃতির স্বর্গ এটা একটা। সত্যি এবার মনে হচ্ছে যে এই সিমডেগা আসাটা সার্থক হয়েছে। আর এরকম জায়গা আপনাদেরও দেখানো দরকার ছিল। এখানে অবশ্যই আসবেন। কিন্তু আরও সামনের দিকে এগোচ্ছি। বৃষ্টিটা না হলে হয়তো আরও ভালো দেখা যেত, কিন্তু বৃষ্টির মধ্যে এই সিন আবার অন্যরকম মাত্রা যোগ করেছে। সুন্দর জায়গায় এসছি ঠিকই, কিন্তু এখানে ভয়ও করছে আমার। একেবারেই একাই বসতপুরে এসছি, এখন গা শিরশির করছে। যাই হোক, খুব দ্রুত আমি এখান থেকে বিদায় নেবো। কে কোথার থেকে আসে তার ঠিক আছে। বসতপুর ইকো ট্যুরিজম। এই হচ্ছে নদী বয়ে গেছে। হ্যাঁ, স্রোতস্বিনী শঙ্খ নদী। এই জায়গাটা একেবারে স্বর্গ, বসতপুর।
তো ঠিক আছে বন্ধুরা, ঘুরে গেলাম আর দেখিয়ে গেলাম আপনাদের। সত্যি বলতে সত্যি সুন্দর এটা। বসতপুরকে বিদায় জানিয়ে এবার আমরা চলেছি রামরেখা ধাম এবং কেরবেড়া ড্যাম। ছাড়িয়ে যাচ্ছি একের পর এক গ্রাম, বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তা, আর দূরে পাহাড়ের হাতছানি। সেজন্য বলছে, এসো বন্ধু, তোমারই অপেক্ষায় বসে আছি। এই যে গ্রামের লোক ভাই नावल চাষ করে ফিরছে। केरबेरा डैम इधर है ना? ठीक है अब तो अच्छा लग रहा है। केरबेरा যাওয়ার রোড কিন্তু ভীষণ খারাপ, মাটির রাস্তা, এটা কাদা রয়েছে। কোন গ্রামে এসেছি তাই ভাবুন। মানে সত্যি ভারতবর্ষ যে কত বৈচিত্র্যময়, তা এরকম জায়গায় না এলে বোঝা যাবে না। সামনেই দেখা যাচ্ছে কেরবেরা ড্যাম। তো নেমে পড়লাম কেরবেরা ড্যাম, একেবারেই প্রকৃতির মধ্যে, কিন্তু এখানে আবার বৃষ্টি শুরু। আর চলো এখন উপরে উঠতে হবে। এই চলে এলাম উপরে, কেরবেরা ড্যাম। বাপরে, দারুণ জায়গার অবস্থান, দারুণ জায়গা। ওহ, চারিদিকটা একেবারে প্রকৃতি দিয়ে ঘেরা। হ্যাঁ, আর এই হচ্ছে ড্যাম। এই ড্যামের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে গাছগুলো জেগে আছে, আর বৃষ্টির মধ্যে এখন অন্যরকম লাগছে। তবে এখানে বিকেলটা বেশ জমে যাবে। আর এর এদিকে এই একটা পাহাড়, এর নিচেই রয়েছে রামরেখা, যেখানে এরপরে আমরা যাব। চলো ফিরে যাই, বৃষ্টির মধ্যে আর কতক্ষণ দাঁড়াবো এখানে। কেরবেরা ড্যাম ঘুরে এলাম, এখন এদিকে রয়েছে রামরেখা। রামরেখা যাওয়ার আগে এই যে এখানে একটা দোকান পেয়েছি, ব্রেকফাস্ট করতে হবে। এখানে রান্নাবান্না হচ্ছে, এইখানে এই লোকাল ফুড কি আছে সেটা খেতে হবে। এখানে রয়েছে গরম গরম সিঙ্গারা, আচ্ছা এই যে গজা ভেজেছে, এই হচ্ছে মিষ্টি, আর এই জিলাপি, এ একেবারে এখনই ভাজা এটা। তার সঙ্গে সকালেই পাওয়া যায় এখানে পকোড়া। আর এইগুলো খেলে একটা খেলেও আপনার পেট খারাপ করবে না সকালে। এই প্রথম এটাকে বেসনের মতোই যে গুলছে, বেসনের মতো। ধুসকা, এ চাল সে বানতা है ना? এই তৈরি হচ্ছে ধুসকা। ধুসকা है, इसका नाम क्या है? ধুসকা ही है। এখানকার লোকাল খাদ্য দেখে তো খুব ভালো লাগছে, এটা পুরোপুরি চাল দিয়ে তৈরি হয়। এই যে হয়ে গেছে, এই নিয়ে নিয়েছি ধুসকা, এখানকার লোকাল ফুড। লুচির মতো দেখতে, কিন্তু এর মধ্যে মানে এটা চাল দিয়ে তৈরি। দারুণ খেতে, মানে ব্রেকফাস্ট পুরো জমে গেল এই লোকাল খাদ্যে। রামরেখা গ্রামের উপর দিয়ে যাচ্ছি এখন। ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা হয়েছি এই সিমডেগার অন্যতম বিখ্যাত একটি জায়গা, রামরেখা, যেখানে ভগবান রাম, ভাই লক্ষণ এবং মা সীতা দেবী এইখানে বনবাসকালে কিছুদিন কাটিয়েছিলেন। এই হচ্ছে যাওয়ার রাস্তা, কি সুন্দর, এই সবুজ, দূরে পাহাড়। রামরেখা ধাম, এই প্রথম চূড়া দেখতে পাচ্ছি আমরা রামরেখা এই ধামের। বেশ কয়েকটা মন্দির দেখছি এখানে, আর এখান থেকে ভ্যালি দেখা যাচ্ছে, দারুণ। তো পৌঁছে গেলাম রামরেখা ধাম। আমার পেছনে এটা হচ্ছে একটা শৈলশিরা, মানে একটা পাহাড়ের উঁচু শিরা, তার উপরেই তৈরি হয়েছে রামরেখা এই ধাম। আর এইখান থেকে না, এই সামনের দৃশ্য, এই হচ্ছে ভ্যালি রামরেখা ধাম থেকে। পুজো দিতে চাইলে এখান থেকে সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। বৃষ্টির মধ্যে এখন লোকজন কম আছে। এই পাহাড়ের মধ্যেই রয়েছে সেই গুহা, মন্দির এদিকে। জয় শ্রীরাম। পুরো অঞ্চলটা হচ্ছে এরকম পাথুরে জায়গা আসলে, খুবই পবিত্র একটি জায়গা। এই যে পাথর রয়েছে না, এই পাথরের মধ্যে রয়েছে গুহা, আর সেখানে রয়েছে বেশ কিছু মন্দির। पहले तो इसे खोल। ये दरअसल में अग्निजीवा ऋषि की गुफा है, अच्छा, जो अगस्त मुनि के गुरु भाई थे। उनसे वनवास काल में राम, लक्ष्मण, सीता तीनों आए थे। यहाँ इस प्रांगण में कुछ दिन रहे, और यहाँ से फिर कुल्लू, केरा, कर्णागुरी, जो मावा के बनाए हुए पहले से ही मंदिर थे, उधर होते हुए जसपुर की तरफ निकल गए थे। यहाँ दोबारा राम जी आए थे
इसका लेख है राधे श्याम रामायण के अंदर। तुलसीदास जी ने ज़्यादा व्याख्या नहीं करी। और दूसरा बार राम जी यहाँ आए थे राजगद्दी के बाद सम्मुख शूद्र का मोक्ष करने के लिए। वो यहाँ तपस्या कर रहा था सीढ़ी से, सीढ़ियाँ हैं ना, इससे थोड़ा आगे लिखा होगा सम्मुख शूद्र। हाँ, तो उसका मोक्ष करने जो विभीषण द्वारा पुष्पक विमान उनको मिला था एज ए गिफ्ट, उसमें बैठ कर के आए थे, उसका मोक्ष करके पुनः चले गए। दो बार राम जी आए थे। ये हमारे रामरेखा बाबा की तपोस्थल, ये यहाँ उन्होंने तपस्या करी। हमारे अनुमान से राम जी ने जरूर यहाँ आसन लगाया होगा। आपको भी महसूस हो रहा होगा इस जगह को देखकर। हाँ, महसूस तो हो रहा है, हाँ। फीलिंग्स तो हो रहा है। अच्छा, अब उधर देखिए, वो बहुत प्राचीन, उधर क्या है इधर? तो गुब्बा है, बहुत सामान है। ये सीता माता का कोठा है। अच्छा, ये सीता माँ का ये है। हाँ, सीता माता की कोठा है एटा। এই যে আমরা জেনেছি যে গুহায় আগে মানুষ বসবাস করত, একটা বড় গুহা কীরকম হতে পারে দেখুন। এর ভেতরে প্রচুর জায়গা রয়েছে, মানে এইখানে 100-200 লোক মনে হয় এই গুহার মধ্যে থাকতে পারবে। এখানে সীতাদেবীর অগ্নিকুণ্ড রয়েছে, চুলা রয়েছে, চরণ পাদুকা রয়েছে রামজির। জয় শ্রীরাম, চরণ পাদুকা এখানেই রয়েছে, এই চরণ পাদুকা। কিন্তু পুরোপুরি হচ্ছে পাথরের উপরে, এখন এইটুকুই বোঝা যাচ্ছে। এখন আমি এই সিঁড়িতে উপরে উঠছি, এইখানে শিবজির মন্দির রয়েছে। উপর থেকে যে কি সুন্দর লাগছে এই জায়গাটা, ভাষায় ব্যাখ্যা করা যায় না। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি তো, আর ভ্যালি পুরো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে শিবজির মন্দির। এরকম প্রচুর মন্দির রয়েছে এখানে। জয় ভোলে বাবা। আর এই যে রাম রেখা, এখান থেকে কিছু রেখা দেখা যায়, যে এর উপরে আমি দেখছি কিছু রেখা টানা রয়েছে, যে রেখাগুলো মনে করা হয় স্বয়ং রামজি, ভগবান রাম নিজে এঁকেছিলেন নিজে হাতে। আর সেখান থেকে এটার নাম হয়েছে রাম রেখা। আর এইখানে এই যে চুলা রয়েছে, চুলাগুলো একেবারে পাথরের উপরে তৈরি ছিল। হ্যাঁ, সীতা চুলা বলা হচ্ছে এই যে এইগুলোকে। আসলে এইখানে রামরেখা মেলাও হয়, সেই মেলার সময় হয়তো এই চুলাগুলো জ্বালানো হয়। অসাধারণ দৃশ্যের উপর থেকে। আবার আপনাদের আমি ওই কথাই বলবো, অবশ্যই সিমডিগা আসবেন এবং এই রকম জায়গা ঘুরে যাবেন। রামরেখা কিন্তু এখানকার অন্যতম বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র এবং সেই সঙ্গে অন্যতম ধর্মীয় স্থান। দুটোর কম্বিনেশান এখানে দেখা যাবে। তো বন্ধুরা, হয়ে গেল আজকের মতো এই ভিডিও শেষ। পরের ভিডিও আরও একটি ভালো জায়গার ভিডিও নিয়ে আমি আসছি, সঙ্গে থাকুন। আর অবশ্যই একবার অন্তত এই সিমডেগা ঘুরে যাবেন। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম।